হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমি আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। আজকে একটি দর্শক বন্ধু আমাকে ঘটনা পাঠিয়েছে বর্ধমান থেকে। বর্ধমান থেকে সুমিত তার বিবাহিত জীবনে ঘটে যাওয়া অলৌকিক সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করেছে। তো চলো বেশি দেরি না করে ঘটনাটা শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো চলো শুরু করছি আজকের ঘটনাটা। তো আজকে যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা সুমিত বর্ধমান থেকে আমাকে পাঠিয়েছে। সুমিত আর সুমিতের ওয়াইফ দীপা দুজনকে ভালোবেসেই বিয়ে করেছিল। তো দুজনের পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়। বাট দুজনেই যেহেতু কর্পোরেট সেক্টরে কর্মরত ছিলেন, সেহেতু ছুটি না পাওয়ার কারণে তারা বিয়ের পর দূরে কোথাও হানিমুনে যাওয়ার সুযোগটা পাচ্ছিল না। তো যাই হোক, কোনো রকমে 3 দিনের জন্য ছুটি ম্যানেজ করে তারা কাছাকাছি দীঘা, বাঙালির সব থেকে প্রিয় জায়গা দীঘা, পুরী, দার্জিলিং এর মধ্যে দীঘা, তারা হানিমুনের জন্য ঠিক করে যে আপাতত দীঘাতে ঘুরে আসা যাক, পরে নয় অন্য কোথাও যাওয়া যাবে। তো যেমন ভাবা তেমন কাজ, ঝটপট টিকিট কেটে দুজনে মিলে বর্ধমান থেকে দীঘার উদ্দেশ্যে পাড়ি দেয়। তো দীঘাতে গিয়ে তারা যেহেতু নতুন কাপল ছিল বিয়ের পরপরই, হোটেলের ব্যাপারে কি হোটেল নেবে না নেবে সেরকম কিন্তু তাদের বাড়ির লোক বা তারা খুব একটা আহ, মানে জানতো না, ওয়াকিবহল ছিল না। তো যাই হোক, তারা একটা ভালো রেপুটেটেড হোটেলের নাম শুনে গেছিল, ইউটিউবে সার্চ করে সেখান থেকে দেখে গেছিল কয়েকটা, তার মধ্যে থেকে একটি হোটেল তারা বেছে নেয়, যে হোটেলে তারা রুম পায়। তো হোটেলে যখন তারা যায় তখন তো প্রায় দুপুর গড়িয়ে গেছে, বিকেল বিকেল। সেই দিনটা, সেই রাত, তার পরের দিন 3 রাত 4 দিন থেকে তারা বাড়ি আসবে। তো যখনই সেই হোটেলের রুমে ঢোকে তারা, মানে হোটেলে যায় রুম নেওয়ার জন্য, রুমটা ছিল একদম ব্যালকনি ধরে, মানে সোজা করিডোর ধরে একদম পেছন দিক করে, সব থেকে পিছনের দিকে রুম। আর তখন যেহেতু একটা ছুটির মৌসুম চলছে, তো দীঘাতে একদম রমরমা ভিড়। সেই ভিড়ের মধ্যে রুম পাওয়া কিন্তু একটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার ছিল। তো তারা যেহেতু ওই বড় হোটেলে, তাদের পছন্দসই একটা হোটেলে পিছনের দিকে রুম পেয়েছিল, তারা কোনো রকম না ভেবে শুনে দ্বিমত পোষণ না করেই রুমটা নিয়ে নেয়। কিন্তু রুমটা ছিল নন এসি, কিন্তু নন এসি হওয়া সত্ত্বেও রুমটা যখন ওরা ভেতরে ঢোকে দেখছে একটা অদ্ভুত রকমের ঠান্ডা। আর প্রায় অনেক দিন যেন রুমটা বন্ধ, রুমটা যেন কাউকে দেওয়া হয় না, রুমটা অনেক বন্ধ। তো রুমটার রেন্টও তুলনামূলকভাবে অন্যান্য রুমের থেকে একটু কমই ছিল। সেটা যদি কাউকে জিজ্ঞেস করে, ওরা ম্যানেজার বা কাউকে জিজ্ঞেস করা, তো ওরা বলে যে আপনারা যেহেতু ইউটিউব দেখে এসেছেন সেহেতু আপনাদের জন্য এখানে একটা ছাড় আছে। তো ভালো কথা। এটা বলার পরে রুমটা ওরা নেয়। রুমটা নেওয়ার পরে ওদের যে রুমের যে সার্ভিস বয় আছে ঝাড়পোছ ঝাড়পোছ করার জন্য, সে এসে বলে যে আপনারা না ভেতরে কোনো পারফিউম লাগাবেন না, আর কোনো রকম বাইরের খাবার মানে আঁশ জাতীয় কোনো খাবার রুমের ভেতরে খাবেন না। তো ওদের একটু সন্দেহ হওয়াতে ওরা জিজ্ঞেস করলে, যে সার্ভিস বয় ছিল সে একটু আমতা আমতা করে এড়িয়ে যায়। বলে যে এই রুমের দেওয়ালে নতুন রং করা হয়েছে, পারফিউম লাগালে পারফিউমের গন্ধে বাতাসে ছড়িয়ে যাবে, যদি দেওয়ালের রংটা চটে যায় বা দেওয়ালের রঙে কোনো সমস্যা হয়, এরকম একটা ভুলভাল একরকম বুঝিয়ে দিয়ে চলে যায়। ওদের কিন্তু কনফিউশন কাটে না। তো যাই হোক, ওরা মনে করছে ও বলছে বলুক, রুমের ভেতর তো আমরাই থাকবো, যা ইচ্ছা আমরা করবো, নতুন কাপল গেছে যেহেতু। তো প্রথম দিন ওরা কি করেছে, প্রথম দিন বাইরে খাওয়া দাওয়া করেই এসেছে, প্রথম দিনটা কোনো সমস্যা হয়নি। কিন্তু প্রথম দিন বেরোনোর সময় কিন্তু পারফিউমটা লাগিয়ে গিয়েছিল। তো ভালো কথা। পারফিউম লাগিয়ে যখন ঘুরতে যায়, ঘুরে টুরে আসে, ওরা দীঘা সমুদ্র সৈকত ঘোরে, চারিদিকে ঘোরে, নানা রকম শপিং করে, যেমন নতুন বিবাহিত বিবাহ পরে যায় আর কি। তো যখন ওরা রুমে ঢোকে, রুমে ঢোকার পরেই দেওয়ালে কিন্তু একটা আঁচড়ের দাগ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, দেওয়ালে একটা আঁচড়ের দাগ দেখতে পাওয়া যায়। তো সেটা ওরা ভাবে যে কোনো রকম ভাবে কোনো স্ক্র্যাচ পড়ে গেছে, ওরা হয়তো খেয়াল করেনি বা আগে থেকেই ছিল, দেখেনি। ভালো কথা। তো পরের ধরো ওরা সেই রাতে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন যখন সকালে ওঠে, তো সেরকম কিছু কিন্তু অস্বস্তি দেখা যায় না। কিন্তু দীপা যে মেয়েটি ছিল, মেয়েটির কিন্তু একটু গা হাত পা ব্যথা ব্যথার মতো লাগছে, মনে হচ্ছে যেন ওর গা হাত পায়ে কেউ মেরেছে, এরকম ধরনের একটু ব্যথা ব্যথা লাগছে। তো ওরা ভেবেছে হয়তো অনেকটা জার্নি করে এসেছে, কালকে অনেক ঘোরাঘুরি করেছে, সেই জন্য ওরা টায়ার্ড হয়ে পড়েছে। তো ওরা কোনো পাত্তা দেয়নি। তো ওরা কি করেছে, সেকেন্ড দিনও
ভালোভাবে ঘোরাঘুরি করেছে, খাওয়া-দাওয়া করেছে, সকাল থেকে এনজয় করছে, চারিদিকে যাচ্ছে। কিন্তু 2nd দিনে যখন সার্ভিস বয় ওদের রুমে আসে তখনও কিন্তু বলে যে, "স্যার, ম্যাডাম প্লিজ আপনারা কিন্তু এখানে পারফিউম ব্যবহার করবেন না। কোন রকম চিকেন বা ফিশ জাতীয় কোনো খাবার মানে আঁশ জাতীয় কোনো খাবার মাছ, মাংস, ডিম রুমের ভেতরে এনে খাবেন না। যদি খাওয়ার ইচ্ছা হয় আপনারা বাইরে খেয়ে আসবেন বা আমাদেরকে বলবেন, আমরা আপনাকে আলাদা রুম দেব সেখানে গিয়ে খেয়ে আসবেন।" তো ওরা দেখছে চারপাশে যত রুম আছে তারা কিন্তু সবাই যে যার ঘরে খাচ্ছে। তাই আমরা কেন খাবো না? এবং অদ্ভুতভাবে রুমটা ঠান্ডা থাকছে সবসময়। যেহেতু নন এসি সেহেতু ওদের একটু খটকা লাগবে। এসি হলে এসি চালানোর একটা ঠান্ডা আবহাওয়া থাকে, ঠান্ডা ভাব থাকে। তো ওরা এত কিছু না ভেবেই বারবার সার্ভিস বয়কে প্রশ্ন করাতে সে একটু এড়িয়ে চলে যায় এবং ওদের রুমে কিন্তু একটু কম আসতে শুরু করে। মানে ১০ বার ডাকলে ১ বার আসে। এইরকম ভাবে। তো 2nd দিন যখন তারা সন্ধ্যেবেলায় বেরোয়, ওরা আলমারিতে যথারীতি ওদের জামাকাপড় ঠিকভাবে রেখে গেছিল। জামাকাপড় যথারীতি স্থানে রেখে যায়। কসমেটিক্স গুলো ড্রেসিং টেবিলের উপরে রেখে যায়। তো ওরা যখন রুমে ঢোকে তখন দেখছে আলমারিটা হাত করে খোলা, জামা কাপড় যত কিছু আছে প্রায় ছেঁড়া ঘোরা মতো করে দিয়েছে কেউ, এলোমেলো ভাবে চারিদিকে ছড়ানো। ড্রেসিং টেবিলের উপরে যত রকম পাউডার ছিল, লিপস্টিক ছিল, যা ছিল সব নষ্ট হয়ে গেছে। সব যেন কেউ আঁচড়ে ফেলে দিয়েছে, সেগুলোকে নষ্ট করে দিয়েছে। তীব্র রাগ যেন সেটার উপরে দেখিয়েছে। ওরা যখন ম্যানেজার বা সার্ভিস বয় যারা ছিল তাদেরকে ডেকে দেখায় জিনিসটা, যে আপনাদের হোটেল এত রেপুটেটেড হোটেল, এখানে এই রকম অবস্থা কেন? আমরা তো আপনাদের ভরসাতে তালা চাবি দিয়েই গেছিলাম। তাহলে কে ঘরে ঢুকে এই জিনিসটা করলো? তখন কিন্তু ম্যানেজার একটু ঘামতে শুরু করে এবং বলে যে, "আপনাদেরকে আমরা অন্য রুমের ব্যবস্থা করে দিচ্ছি। প্লিজ কিছু মনে করবেন না। ক্ষতিপূরণ আমরা দিয়ে দেবো। আদারওয়াইজ আপনাদের এই ৩ দিনের ভাড়াটা আমরা দিয়ে দিচ্ছি। দিতে হবে না।" তো ওদের একটু এবার সন্দেহটা কিন্তু আরো জোরালো হয় এবং যে ছেলেটি মেয়েটি গেছিল সুমিত এবং দীপা, তারা কিন্তু একটু সাহসীই ছিল। খুব একটা যে ভীতু সেটা কিন্তু নয়। ভীতু হলে কিন্তু ওই ঘরে এত কিছু শোনার পরেও তারা থাকতো না। তো যাই হোক, এরপর কি হয়, রাত্রেবেলা দীপার একটু আনইজি ফিল হতে থাকে। যেহেতু ওরকম একটা ঘটনা দেখেছে, বাড়িতে এসে দেখছে সব জামাকাপড় ছড়ানো ছিটানো, তার শখের কসমেটিক্স গুলো যেন কেউ ভেঙে দিয়েছে। তো সেইরকম ভাবে রাত্রেবেলা ঘুম আসছে না, দুজনে একটু গল্প করতে দেখছে যে তাদের দরজায় যেন একটু টুকটুক করে আওয়াজ হচ্ছে। কেউ যেন দরজাতে এসে বারবার নক করছে। তো ওরা ভেবেছে হয়তো পাশের ছেলেরা নেশা করে এরকম ভাবে ডিস্টার্ব করছে। বাট ৩-৪ বার হওয়ার পরে তারা যখন দরজাটা হঠাৎ করে খুললো, মানে নক হওয়ার পরেই দরজাটা খুলেছে। কেউ যেন পালানোর পথটা না পায়। খুলে তারা একটা মারাত্মক জিনিস দেখলো। খুলে কিন্তু তারা কাউকেই দেখতে পায়নি। একটা একরাশ ঠান্ডা হাওয়ার মতো যেন তাদেরকে ভেদ করে ঘরে ঢুকে এলো। তো যাই হোক, ওরা নিজেদের মনের ভুল ভেবে বা সেরকম ভাবে কনফিউশন বাড়াতে চায়নি। সেই জন্য ওরা আবার দরজা দিয়ে যে যার মতো শুয়ে পড়ে। যেহেতু সারাদিন টায়ার্ড ছিল, একটু ঘুম আসছে। সুমিত প্রায় ঘুমের কোলে ঢলে পড়েছে। দীপার একটু হালকা তন্দ্রা ভাব আসছে। তখন দীপা অনুভব করছে ওর মুখের সামনে, মানে মুখের পুরো এরকম ফেসের সামনে যেন ঝুঁকে পড়ে কেউ কিছু একটা দেখছে। দীপা ওটা হাফ তন্দ্রাচ্ছন্ন ভাবে দেখে না চিৎকার করে ওঠে একটা। চিৎকার করে ওঠাতে সুমিত সেটা যখন দেখতে পায়, সুমিতও কিন্তু কি হয়েছে বলে দীপাকে ঠান্ডা করার চেষ্টা করে, জল দেয়। দীপা পুরো ঘটনাটা বলাতে সুমিত বলল, হয়তো তুমি হ্যালুসিনেট করেছো বা কোনো বাজে স্বপ্ন দেখেছো, যেহেতু সারাদিন একটা ঘোরাঘুরি একটা ক্লান্তি আছে তোমার। তো যাই হোক, দীপা আবার ঘুমানোর চেষ্টা করাতে রাত ২টো থেকে ২:৩০ পরে সে দেখতে পায় ঘরের মধ্যে একটা মহিলার অবয়ব ঘোরাঘুরি করছে। চারিদিকে যেন সে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। মাঝে সে সুমিতের কাছে এসে সুমিতের মুখটা ভালো করে দেখার চেষ্টা করছে। মাঝে সে বাথরুমে যাচ্ছে, মাঝে সে দীপার কাছাকাছি আসছে। মানে চারিদিকটা যেন ঘুরে বেড়াচ্ছে। খানিকক্ষণ পরে এরকম চলার পরে দেখলো সেই মেয়েটি, মানে মেয়েটির অবয়বটা দীপা দেখছে, তাদের যে ড্রেসিং টেবিল ছিল সেই ড্রেসিং টেবিলের পাশে গিয়ে চুপচাপ বসলো। বসে এক দৃষ্টিতে যেন তাদের দিকে তাকিয়ে আছে। দীপা কিন্তু পুরো চোখ খুলে দেখেনি। হাফ চোখ খুলে এক মানে হয় না? মানে হাফ চোখ খুলে যেটা দেখা যায়, সেই জিনিসটা কিন্তু সে দেখছে। কিন্তু স্পষ্ট দেখছে। সে কোনো ভুল দেখেনি। কারণ ৮ ঘন্টার উপর ধরে কোনো মানুষ ভুল দেখতে পারে না। এবং সে ঘুমিয়েও সেই জিনিসটা দেখেনি। যেহেতু তার কিছুক্ষণ আগেই তার ঘুমটা ভেঙে গেছিল। তো যাই হোক, কোন রকমে সে তখন কিন্তু তার নড়ার শক্তিটুকু ছিল না। স্লিপিং প্যারালাইসিস এর মতো হয়েছিল এবং সে চুপচাপ বিছানায় পড়ে শুয়ে আছে। ভোর ভোরের আলো ফোটার সঙ্গে সে সুমিতকে ডেকে তোলে এবং বলে যে, তুমি শিগগিরই হোটেলটা চেঞ্জ করার চেষ্টা করো। এই হোটেলে কোনো রকম গন্ডগোল আছে।
আমি আর এই হোটেলে থাকবো না, আর না হলে তুমি বাড়ি চলো। এই কথা বলার পরে আ সেই সুমিত যখন নিচে ম্যানেজারের সঙ্গে কথা বলতে যায়, আ সার্ভিস বয়দের সাথে কথা বলতে চায় যে, "আপনাদের হোটেলে, আপনাদের রুমে কোন রকম সমস্যা আছে, আপনারা খুলে বলছেন না।" তারা শুধু একটাই কথা জিজ্ঞেস করেছে যে, "আপনারা কি পারফিউম ইউজ করছেন? বা কোন আঁশ জাতীয় এনে খাচ্ছেন? প্লিজ বলুন। আ রুমটায় আগে একটা ঠাকুরঘর ছিল, সেইজন্যে আমরা বারণ করি।" এই কথাটা কিন্তু তাদেরকে বলে এবং কথাটা ছিল ডাহা মিথ্যে কথা। তোমরা শুনতে থাকো তাহলে বুঝতে পারবে। তো ওরা বলে যে, "না আমরা কিছুই করিনি। হ্যাঁ, পারফিউম তো একটু লাগাতেই হয়, বাট আমরা একটু ঘরের বাইরে গিয়েই লাগাচ্ছিলাম।" সুমিত একটু ঢেকে দেওয়ার চেষ্টা করে। এখানে সুমিতেরও একটু ভুল হয়েছিল। সে স্বীকার করেছে সেটা। বলছে, "তাহলে তো এরকম হওয়ার কথা নয়।" একটা সার্ভিস বয় ফট করে বলে ফেলেছে, "তাহলে তো এরকম হওয়ার কথা নয়।" তো যখন সুমিত বলছে যে, "তাহলে এরকম হওয়ার কথা নয় মানেটা কি?" তখন ওরা একটু চাপা দেওয়ার চেষ্টা করছে যে, "না, না স্যার কোনো সমস্যা হয়নি। বাট আমাদের এখানে তো আর কোনো রুম খালি নেই। আপনারা যেহেতু একদম হলিডে সিজন এ এসছেন, আপনারা দেখুন আশেপাশে যদি কোনো হোটেল খালি থাকে এরেঞ্জ করুন। আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা এরেঞ্জ করে এখান থেকে চলে যেতে পারেন।" তো সুমিত আশেপাশে অনেক হোটেলের খোঁজ নিয়েছে, কিন্তু সেরকমভাবে কোনো হোটেলই খোলা ছিল না। মানে কোনো হোটেলের রুম ফাঁকা ছিল না। খোলা ছিল নাটা বলা ভুল। রুম ফাঁকা ছিল না। কেননা যেহেতু হলিডে সিজন চলছিল সবাই রুমে প্রায় ভর্তি। তো তারা মনে করে আর তো একটা রাত। 2nd রাতও পার হয়ে যাওয়ার পরে, আর তো একটা রাত কোন রকমে কেটে যাবে। তো এরপর কি হয়, দীপার কিন্তু দুপুরের পর থেকে শরীরটা একটু খারাপ করতে শুরু করে। শরীরটা একটু খারাপ করতে শুরু করে এবং তার একটু জ্বর আসতে শুরু করে। তারা যখন সন্ধ্যেবেলায় বেরোয়, দীপার তখন প্রায় ভালো জ্বর। মানে জ্বরটা আসছে যাচ্ছে এরকম হচ্ছে। তো তারা কি করে, দীপার যখন রাত্রেবেলা তারা ঘুরতে বেরোয় সন্ধ্যের দিকটা, মনে করছে জ্বর হয়েছে হোক, আমরা একটু এনজয় করে নিই। যেহেতু আজকেই লাস্ট দিন, কালকে তো বাড়ি চলে যাব। তো যাই হোক, তারা যেহেতু ঘুরতে বেরিয়েছিল, আসার সময় তারা কি করে আর খায়নি বাইরে। ওরা যে ভুলটা করেছিল, ওরা যে মাছ মাংস কিনেছিল মানে আ চিকেনের যে জিনিসগুলো কিনেছিল বিরিয়ানি, চিকেন চাপ, তারপরে চিকেন পকোড়া যে জিনিসগুলো কিনেছিল, ওরা কি করেছে সেগুলো ঘরের মধ্যে নিয়ে এসেছে এবং সবার অলক্ষ্যেই এই জিনিসটা করেছে। ব্যাগের মধ্যে করে ওরা ঘরে নিয়ে চলে এসেছে। যেটা একদম বারণ করা ছিল। ঘরের মধ্যে নিয়ে আসার পরে যে জিনিসটা হয়, ওরা ঘরের মধ্যে খাওয়া-দাওয়াটা করে। খাওয়া-দাওয়া করে ওরা ঘরে রাত্রেবেলা শুয়ে পড়ে। তখনও কিন্তু কিছু ওরা বুঝতে পারেনি, ওরা দেখতে পায়নি। তো ঘরে যখন শুচ্ছে তখন প্রায় দীপার মোটামুটি ভালো আস্তে জ্বর আসছে রাত যত বাড়ছে। আর তারপরেও একটু ওরা ঠান্ডা জল খেয়েছিল। কোল্ড ড্রিংকস খেয়েছিল, ঠান্ডা ফ্রিজের জল খেয়েছিল। তো দীপার যেহেতু শরীরটা খারাপ হতে থাকে, তারপর রাত যখন ১টা বেজে যায় তখন সুমিত দেখতে পাচ্ছে কিছু একটা কড়মড় করে আওয়াজ হচ্ছে। মানে কেউ যেন চিকেনের হাড়গুলো চিবিয়ে খাচ্ছে। সুমিত হঠাৎ করে যেটা দেখে, মানে যে মারাত্মক ঘটনাটা দেখেছিল, দেখছে পাশে দীপা নেই। পাশে দীপা নেই। দীপা কি করেছে, আ ওদের যে ড্রেসিং টেবিলের কোণটা ছিল, সেই কোণটাতে দীপা ২ হাঁটু মুড়ে বসে আছে। বসে পিছন ফিরে যেন কিছু করছে। ও দেখে তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে দেখে দীপা ওই পিছন ঘুরে বসে ওই জায়গাটায় চিকেনের যে হাড়গুলো ছিল সেগুলো চিবিয়ে খাচ্ছে। আর অদ্ভুত রকম লাল চোখগুলো, চুলগুলো খোলা, মানে একটা বিশ্রী রকম, ওকে দেখে একটা বিশ্রী রকম হাসি দিল। সুমিত ওটা দেখেই দীপিকা বলছে, "তুমি কি করছো? পাগল হয়ে গেছো নাকি? এঁটো চিকেনের হাড়গুলো কেন খাচ্ছ? এই তো তুমি খেয়ে উঠলে। খিদে পেয়েছে তাহলে সেটা বলতে পারতে আমাকে। আমি খাবার এরেঞ্জ করাতাম। তুমি এঁটো জিনিসটা কেন খাচ্ছ?" কিন্তু দীপার কিন্তু সেদিকে কোনো মনই নেই। সে কিন্তু মন দিয়ে চিকেনের হাড়গুলো খাচ্ছে। দীপাকে তুলে সুমিত তখন একটা চড় মারে। তখন সুমিত নিজের মাথা ঠিক না রাখতে পেরে দীপাকে তুলে একটা চড় মারে। দীপা একটু সেন্সলেস হয়ে পড়ে। কিন্তু সুমিত যখন বিছানায় শোয়াতে যায় দীপাকে, তখন দেখে দীপার সারা গা হাত পায়ে জ্বর তো আছেই, আঁচড়ের দাগ। কেউ যেন সারা গা হাত পা খুব ক্ষোভে দীপার মানে আঁচড় দিয়েছে সারা গায়ে। এটা দেখার পরে যখন সে আ উম সুমিত আরকি হোটেলের ম্যানেজারের কাছে যায়, হোটেলের সার্ভিস বয়দের কাছে সাহায্য চাইতে যায়, তখন ওরা মোটামুটি রাত্রেবেলা ওখানে ছিল। তখন ওরা ছুটে আসে রাত্রেবেলায়। ওরা বলে যে, "আপনারা তো এই ভুলটাই করেছেন। এই ভুলটা বার ওরা বারণ করেছিলাম আমরা।" তখন ওরা সেখানে সুমিত চেপে ধরাতে বলে যে, "এই ঘরে কি হয়েছিল সত্যি কথা বলুন, আমার ওয়াইফের এই অবস্থা।" তো ওরা তো কিছুতেই বলতে চাইছে না। সুমিত বলছে যে, "দেখুন আপনারা যদি না বলেন আমি থানা পুলিশ করব।" তখন হোটেল ম্যানেজার কোনো পথ না পেয়ে বলে
অ্যাকচুয়ালি এই ঘরে একটা মার্ডার হয়েছিল। ঘরটা অনেকদিন ধরে বন্ধ ছিল। সেইজন্যে আমরা ঘরটা আপনাকে দিতে চাইনি। কিন্তু আপনি জোরাজুরি করাতে আমরা দিয়েছিলাম। যেহেতু আপনি কোন জায়গায় ঘর পাচ্ছিলেন না, সেহেতু আমি জোরাজুরি করাতে আপনি আমরা ঘরটা দিতে বাধ্য হয়েছি। ঘরটা অনেকদিন ধরে বন্ধ ছিল বলেই ঘরের মধ্যে এরকম ঠান্ডা একটা আবহাওয়া। এই ঘরে যেহেতু মার্ডার হয়েছিল, ঘরটা বন্ধ ছিল। আমরা কাউকে এতদিন এই ঘরটা দেইনি। তো এই কথা শোনার পরে সুমিতের যথারীতি একটু রাগও হয়, একটু কষ্টও হয় বা একটু ভয়ও লাগে। তো ওরা বলে যে, "ঠিক আছে স্যার, আমাদের তো ভুল হয়েছে। আমরা তো আ টাকা পয়সা নিচ্ছি না। উপরন্তু আমরা কিছু আপনাদের ক্ষতিপূরণ দিচ্ছি।" কিছু টাকা ওরা দিয়েছিল। পরের দিন একটা গাড়ি এরেঞ্জ করে দিয়েছিল। যেহেতু রেপুটেটেড একটা হোটেল, ওরা যদি মুখ খোলে সেইজন্যে। হোটেলের নামটা ওরা বলেনি আমাকে। আ তো ওরা কি করেছে, একটা গাড়ি এরেঞ্জ করে দিয়েছিল, কিছু টাকা দিয়েছিল আর সুমিত আর দীপাকে সারারাত পাহারা দিয়েছিল। মানে সারারাত ওরা ওদের ঘরেই ছিল। মোটামুটি ভোরের আলো ফুটতেই ওরা তাড়াতাড়ি ব্যাগ-ট্যাগ গুছিয়ে দীপাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসেও কিন্তু বিপত্তি ওদের পিছন ছাড়েনি। বাড়িতে আসার পরেও কিন্তু দীপা সেরকম আ উল্টোপাল্টা আচরণ শুরু করে আবার। যখনই তার সেন্স আসছে তখনই সে উল্টোপাল্টা আচরণ শুরু করছে। সুমিত পুরোটাই বাড়ির লোককে জানায় যে দীপার এই হয়েছে, এরকম হোটেলে ছিলাম এবং এরকম জিনিসটা আমরা ফেস করেছি। তো যাই হোক, বাড়ির লোক সবকিছু শুনে ওনাদের যে কুলপুরোহিত ছিলেন তাকে ডেকে আনে। সে দীপাকে দেখে বলে যে কোনো মহিলার আত্মা দীপার মধ্যে ঢুকে গেছে। যেহেতু দীপা খুব চড়া পারফিউম ইউজ করতো আর চিকেনটা ওর মধ্যে এনে খেয়েছে। সুমিতের মধ্যে কোনো ঢুকতে পারেনি, কারণ সেরকম কোনো যোগ ছিল না অ্যাস্ট্রোলজিক্যাল। দীপার ছিল, দীপাকে ধরেছে। তো এরকম বলাতে তখন ওরা বলে যে, "এর তাহলে সমাধান কি আছে?" বলছে, "আপনি দীপাকে আমার মন্দিরে নিয়ে আসুন। আমি মন্দিরে সবকিছু এরেঞ্জ করছি।" তো যাই হোক, কালী মন্দিরে সবকিছু পুজো-টুজোর এরেঞ্জ করার পরে দীপাকে যখন নিয়ে যেতে যায়, যথারীতি দীপা তো যেতে চাইছে না। কোন রকমে ধরে বেঁধে সবাই মিলে চ্যাংদোলা করে ওকে নিয়ে গেছে। মন্দিরে যাওয়ার পরে দীপাকে যখন জিজ্ঞেস করছে যে, "তুই বল কোথা থেকে এসছিস? কেন এসেছিস?" সে ১ম কিছুতেই মুখ খুলবে না। যখন তারা মায়ের খাঁড়াটা, মায়ের যে খাঁড়া হয়, মা কালীর যে খাঁড়াটা তার মাথায় ছোঁয়ালো, তখন সে একটা বিকট চিৎকার দিয়ে উঠে আস্তে, আস্তে তার জীবনের গল্পটা বলতে লাগলো। সে বলছে যে, "আমি খুব গরিব ঘরের একটি মেয়ে ছিলাম। দেখতে সুন্দরী হওয়ায় একটা বড়লোক ঘরে আমার বিয়ে দেয়। আমার একটা ব্যবসায়ী ঘরেই বিয়ে হয়েছিল। বাবা কিছু দিতে পারেনি বিয়েতে। কিন্তু আমার যেহেতু রূপ ছিল, সেহেতু রূপেই কেটে গেছে। কিন্তু আমার যার সাথে বিয়ে হয়, আমার স্বামীর একটা অন্য জায়গায় অন্য একটি মেয়ের সাথে প্রেম ছিল। সেই মেয়েটি যেহেতু অন্য ধর্মের ছিল, আমার শ্বশুরবাড়িতে মেনে না নেওয়ায় আমার সাথে আমার স্বামীর জোর করে বিয়ে দেয়। আমার স্বামীর সাথে কিন্তু কোনো রকম বনিবনা ছিল না, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো সম্পর্কই আমার ছিল না। প্রায় বিগত ২-৩ মাস হয়ে যাওয়ার পরে আমি আমার স্বামীর কিন্তু মনের মতো বউ হওয়ার চেষ্টা করেছিলাম। তার সব কথা শুনে চলতাম। ২-৩ মাস হয়ে যাওয়ার পরে হঠাৎ সে আস্তে, আস্তে বদলে যেতে থাকে। আমার প্রতি কেয়ারিং করে, আমাকে ভালোবাসতে শুরু করে। আমি মনে করেছিলাম যে আমার স্বামী হয়তো চেঞ্জ হচ্ছে, কিন্তু ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে আমাকে হানিমুনের নাম করে দীঘাতে নিয়ে আসে। দীঘাতে নিয়ে আসে ১ম রাতে কিছু করেনি। 2nd রাতে আ সে এবং তার সেই প্রেমিকা, অর্থাৎ সেই প্রেমিকাও কিন্তু দীঘাতে এসে লুকিয়েছিল। সে এবং তার সেই প্রেমিকা রাত্রেবেলায় আমাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার পরে আমার দেহটাকে টুকরো, টুকরো করে কেটে সমুদ্রের ধারে অনেক দূরে গিয়ে একটা নির্জন জায়গায় সমুদ্রের ধারে কোনো একটি স্থানে বালি চাপা দিয়ে আসে। আমার সৎকারও করেনি। এবং পুলিশের কাছে এটা চাউর করে দেয় যে আমি সমুদ্রে স্নান করতে নেমে ডুবে গেছি। হোটেলের কাছে, পুলিশের কাছে অনেক টাকা খাইয়ে এই কেসটাকে বন্ধ করে দেয়। আর আমার বাবা-মায়ের যেহেতু টাকা ছিল না, আমি যেহেতু গরিব ঘরের ছিলাম, আমার বাবা-মাও বেশিদিন আর এই কেসটা টেনে নিয়ে যেতে পারেনি। তো আমি এইভাবেই পাড়ি-চাপা হয়ে পড়ে আছি। আমার কোনো সৎকার হয়নি। সেইজন্যেই আমি ওই ঘরটাতে কাউকে ঢুকতে দিতাম না। ওই ঘরটাকে আমি আমার নিজের বলে মনে করতাম এবং যে ছেলে-মেয়ে ওই ঘরে আসতো তাদেরকে আমি সহ্য করতে পারতাম না। তো সেইজন্যেই আমি দীপাকে ধরেছিলাম, যাতে দীপার মধ্যে থেকে আমি সুমিতের সঙ্গে সংসার করতে পারি এবং সংসারের যে স্বাদ, যে আহ্লাদ, যে ভালোবাসা সেটা পেতে পারি। তো সবকিছু শোনার পরে সবার একটু কষ্টও হয়েছিল, সবার একটু দুঃখও হয়েছিল এবং যে পুরোহিত ছিলেন তার চোখে জল চলে এসেছে। পুরোহিত বললেন যে, "দেখো, তোমার বডি কোথায় আছে আমি তো পাবো না এখন এবং আমাদের পক্ষে পাওয়াটাও সম্ভব নয়। কিন্তু আমি তোমার মুক্তির ব্যবস্থা করে দিচ্ছি। তুমি দীপাকে ছেড়ে চলে যাও।" তো সে একটি শর্ত দেয়। বলে যে, "দীপাকে যেহেতু আমি না নিয়ে যেতে পারছি না বা দীপার মধ্যে থেকে সংসার করতে পারছি না,
তাহলে সুমিত আর দীপাকে আমি চলে যাওয়ার পরে আমার নামে আমার নামে একটি প্রেতশিলাতে গিয়ে গয়াতে গিয়ে পিণ্ডদানের ব্যবস্থা করতে বলুন। আমি অবশ্যই ছেড়ে চলে যাব। তো ওরা বলে আশ্বাস দেয় যে ঠিক আছে, সুমিত এবং দীপা দুজনেই গিয়ে প্রেতশিলাতে আপনার নামে পিণ্ডদান করবে। নাম একটা বলেছিল, সেটা সুমিত বলেনি। তো সেই নামে পিণ্ডদান করবে। করার পরে যখন এই কথাটা দেওয়া হয় তখন কিন্তু সে আস্তে আস্তে দীপার দেহ ছেড়ে চলে যায়। আর সেকেন্ড টাইম কিন্তু কোনোদিনই দীপার কোনো রকম কোনো সমস্যা হয়নি। এখন তারা হ্যাপিলি ম্যারেড, তাদের একটি ছেলে আছে। তারা খুব ভালোভাবে সুখে সংসার করছে। তো এই ছিল আজকের ঘটনা। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আর যদি কেউ ঘটনা পাঠাতে চাও তাহলে মৌলি অফিসিয়াল ফেসবুক পেজে পাঠাও। মৌলি অফিসিয়াল ফেসবুক পেজে পাঠাও। ওটা আমার পেজ। ওখানে মেসেজ করে ঘটনা পাঠাতে পারো। আমি রোজ ৮টা থেকে ৮:৩০ মধ্যে লাইভে চলে আসি। তোমরা লাইভ জয়েন করো, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।